সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক সাইদ আব্দুল্লাহ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আতঙ্কে 3 নির্বাচনের কুশলীরা, সিইসির সঙ্গে কি কথা হলো। ইত্তেফাক, গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর হার বেশি, মশার বংশবিস্তারও ব্যাপক, সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব, প্রধান উপদেষ্টা। মানবজমিন, শুভ জন্মদিন ডক্টর মোহাম্মদ ইউনূস, গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করার সমাধান নয়, ইকোনমিস্ট। কালের কণ্ঠ, আশ্রয়ণ প্রকল্পে হল সংস্কারের প্রতিশ্রুতি সবটুকু মিলছে না। আমার দেশ, সাবেক সিইসি নুরুল হুদার যত অপকর্ম, গঙ্গার পানি বন্টন চুক্তি সংশোধনের পথে ভারত। কালবেলা, বৃহত্তর জোট গঠনের পথে ইসলামী দলগুলো, মশা মারতে 154 কোটি খরচ করেও সুফল নেই। খবরের কাগজ, শক্তিশালী বিরোধী দল হবে কিভাবে, মোসাদের খুঁজে ঘরে ঘরে তল্লাশি। ইনকিলাব, নির্বাচনমুখী রাজনীতি, সামাজিক ব্যবসার মাধ্যমে একটি সুন্দর উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব। আলোকিত বাংলাদেশ, বসতে মরিয়া যুক্তরাষ্ট্র, সায় দিচ্ছে না ইরান, বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী ভারত। করতোয়া বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত, বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইবে ইউক্রেন। শিরোনাম যেটা পড়ছিলাম, আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। জন্মদিনকে কেন্দ্র করে অবশ্য যদিও কোনো আলাপ কি নেই, কোনো জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান নেই, তবে এটা তার জন্মদিন, এটা তো অবশ্যই স্মরণীয় দিন। সেটা এই জন্মদিন উপলক্ষে আপনার মূল্যায়ন কি? প্রথমেই বলবো শুভ জন্মদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশ্য যে মুহূর্তে আমরা কথা বলছি, এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এত 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 শুভাকাঙ্ক্ষী, আমি ঠিক যদি আজকে থেকে শুরু করে 1 বছর আগে চলে যাই, অনেক মানুষ হয়তোবা ছিলেন শুভাকাঙ্ক্ষী, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত দুর্দিনে কতজন মানুষ তার পাশে ছিলেন একদম হাতে গুনে আমি দেখিয়ে দিতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন কোর্ট চত্বরে গিয়ে দাঁড়াতে হতো, যখন লিফট না পেয়ে সিঁড়ি দিয়ে উঠতে হতো, যখন তাকে সাজাটা দেওয়া হতো, পেপারে, পত্রিকায়, টিভিতে, বিভিন্ন জায়গায় তাকে যেভাবে হেনস্থা করা হতো, সেই মানুষগুলোও এখন দেখি তার কাছে ভালো হওয়ার জন্য এখন আবার স্তুতিবাক্য পাঠ করে। অনেক মানুষ ছিল যারা সবসময় তাকে সুদখোর সুদখোর বলে গালি দিত, এখন ঠিক তারাই দেখি আবার ওয়াজ করতে গিয়ে কেউ কেউ বলে ওঠেন যে উনি নবুয়ত প্রাপ্তির পথ ধরে এসেছেন। সো বাংলাদেশের চরিত্রই বোধ হয় এইটা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে হেনস্থাটা হয়েছিল, আমরা তখনও কথা বলেছি। এখন আবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন অত্যন্ত সিরিয়াস একটা দায়িত্বে বসে আছেন, প্রথম থেকেই তার অনেক কাজকে আমি ব্যক্তিগতভাবে ক্রিটিক্যালি দেখেছি। তার কারণ হলো, আমি সত্যিকার অর্থেই ওনার একজন শুভাকাঙ্ক্ষী মানুষ। আমি চাই যে উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিসেবে সারা জীবন রেসপেক্টেড ব্যক্তিই থাক, কখনো দেবতার আসনেও না বসুক, কখনো অত্যন্ত ঘৃণিত ব্যক্তিও না হোক। তার সরকারের অনেক সময় আমরা সমালোচনা করি, কিন্তু এটা তো সত্য, গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশের যখন অত্যন্ত সংকটকালীন একটা মুহূর্ত চলছিল, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এসে যখন অন্তত পক্ষে, আমি ক্ষমতা কি দায়িত্ব শব্দটা নিয়ে একটু কনফিউজড, কিন্তু উনি যখন ওই জায়গায় বসলেন, বসার পরে অন্তত অনেকগুলো সংকট কেটে গিয়েছিল। তারপরে হয়তোবা যেভাবে অনেক কিছু আগানোর দরকার ছিল, সেই জায়গায় নানা ধরনের শর্টকামিংস আছে, সেটা এড়ানো আরও হয়তোবা ভালোভাবে আগানোরও কোনো সুযোগ থাকতে পারত। এবং আমি এখনও বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা চমৎকার ইলেকশন করতে পারেন, ইলেকশনের কথা যখন বলি, আমি সবসময় বলি আপনার এই শোতেও এসে 7-8 মাস আগেও যখন আমরা বলতাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম একটা বড় দায়িত্ব সংস্কারের পাশাপাশি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা, অনেক মানুষ ইলেকশনের কথা শুনলেই গাত্রদাহ শুরু হয়ে যেত। ইলেকশনের কথা কেন বলে? মানে পৃথিবীতে সম্ভবত খুবই বিপরীতধর্মী একটা ব্যাপার, মানুষ অটোক্রেটিক রেজিমের পরে এসে ডেমোক্রেসিতে কনভার্টেড হতে চায়, অ্যাট দ্য সেম টাইম তারা ইলেকশন চায় না। মানে ইলেকশন ছাড়া ডেমোক্রেসি তো থাকতে পারে না। সো আমরা ওই মুহূর্তগুলোও বিশ্বাস করি। বাংলাদেশে যেমন এ যাবৎকালে সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা যদি বলি, সেটা আমরা বলতে পারি যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময় যেটা হয়েছিল, 3 মাসে উনি ব্যাপক সংস্কার করতে পেরেছিলেন, অ্যাটলিস্ট ইলেকশন সিস্টেমের সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে। আমি এক্সপেক্ট করব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যদি তার চেয়েও একটা ভালো ইলেকশন হয়, তাহলেই মূলত
ওই দিল্লিতে পলাতক শেখ হাসিনার সবচেয়ে বড় আফসোসটা হবে তারা এতদিন ইলেকশন করতে পারে নাই, কিন্তু এখন প্রচুর মানুষ ইলেকশনে পার্টিসিপেট করবে, মানুষ মুক্ত পরিবেশে ভোট দিবে। এটাই হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা ভঙ্গুর গণতন্ত্র থেকে একটা ভালো ডেমোক্রেসিতে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তাটা তৈরি করে দেওয়ার একটা প্রারম্ভিক সূচনাটা যদি উনি করতে পারেন, এটা ওনার জন্য একটা হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক হিসেবে থাকবে। এবং আমি আশা করব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সারাটা জীবন রেসপেক্টেড হয়েই থাকুন, সামনের বাংলাদেশেও বিভিন্ন ক্যাপাসিটিতে, হতে পারে সেটা বড় কোনো পজিশনে, অথবা রাষ্ট্রের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে, অথবা বিভিন্ন কোনো না কোনো ক্যাপাসিটিতে রাষ্ট্রের সেবাটা যাতে ওনাদের কাছ থেকে আমরা পেতেই থাকি, সেই প্রত্যাশাটাই থাকবে ওনার এই জন্মদিনে। শুভ জন্মদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আতঙ্কে 3 নির্বাচনের কুশলীরা। ওই যে 3টা নির্বাচন বিতর্কিত, এর মাঝে প্রধান দুই ইলেকশন কমিশনারকে গ্রেফতার করা হয়েছে। মতি ভাই, এই জায়গায় আমার পার্সোনাল একটা অবজারভেশন আছে। আমার ব্যক্তিগত অবজারভেশনটা হলো এই যে 10 মাস পার হওয়ার পরে পত্রিকার হেডলাইন হচ্ছে আতঙ্কে ওই 3টা ইলেকশনের কুশীলবরা, এইটাই জাতির জন্য একটা লজ্জার ব্যাপার। কেন এই শিরোনামটা আগস্ট মাসেই হলো না, এসে 10 মাস পরে এসে হচ্ছে, এটাই হলো এই সরকারের জন্য সবচেয়ে লজ্জার একটা ব্যাপার। এবং আতঙ্কে থাকা মানে কি, আমি ওই যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রেফারেন্সটা আমি এই জন্যই বলি যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এসে কেন একটা ভালো ইলেকশন করতে পেরেছিলেন, উনি এসেই প্রশাসনিক ব্যাপক সংস্কারে হাত দিয়েছিলেন, রদবদল করার জায়গাটা। কারণ ফিল্ড প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই দুটা নিয়ে যে কাজ করেছিলেন, খুবই মানে দুঃখিত এটা বলার জন্য যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 10 মাস ব্যাপী সেটা করতে পারেন নাই। 1 মাসের ভেতরে বিগত 3টা ইলেকশনে যারা কুশীলব ছিল তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, এটা ছিল ম্যান্ডেটরি একটা ব্যাপার। কিন্তু যেটা করা হলো, সরকার দেখলাম গতকালকে একটা নোটিশ জারি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। কিন্তু এই যে যাদেরকে ধরা হচ্ছে, এটার ভেতরে শুধু চিফ ইলেকশন কমিশনাররাই না, একমাত্র মাহবুব তালুকদার সাহেব মারা গেছেন, অত্যন্ত শ্রদ্ধা করি আমি। মাহবুব তালুকদার সাহেবের বই আছে 2টা, এত চমৎকার বই। উনি যখন ওই যে ইলেকশন কমিশনার থাকার সময় কি কি বই লিখবেন, ওনাকে বলা হচ্ছিল যে এই বইটা কবে পাবলিশ হবে, কি হবে, উনি সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি যখন থাকবেন না তখন ওই জায়গায় কি কি পাপ হয়েছে সেটা যাতে দেশের মানুষ জানতে পারে। মাহবুব তালুকদার সাহেব বাদে অন্য যারা যারা ছিল এদেরকে প্রত্যেককে ট্রায়ালে নিয়ে আসা উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার হলো শুধু ইলেকশন কমিশনাররা না, প্রত্যেকজন ওসি, এসপি, তারপরে ডিসির কথা যদি বলি, একই সাথে যারা ইলেকশন কমিশন সচিব ছিল, এবং প্রত্যেকে যেভাবে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করেছে সেটা একটা তদন্ত হওয়া উচিত। এবং একই সাথে 2008 সালের ইলেকশন যেটা, সেটা নিয়েও ফেয়ার একটা তদন্ত হওয়াটা জরুরি। তার কারণ আমি আপনাদের মতো মোটেই অভিজ্ঞ মানুষ না, কিন্তু আমি ডাটা নিয়ে খুব ঘাটাঘাটি করার চেষ্টা করি। তো করতে গিয়ে একটা জিনিস আমি মতি ভাই, আমার একটা পার্সোনাল অবজারভেশন আমি বলেই ফেলি, সেটা হলো বাংলাদেশে 1996 সালের দ্বিতীয় যে নির্বাচনটা হয় জুন মাসে, প্র্যাকটিক্যালি হিসাব করলে ওই ইলেকশনে বিএনপির ভোট পাওয়ার সম্ভাবনা ছিল সবচেয়ে কম, কিন্তু ওইটাই বাংলাদেশের ইতিহাসে ক্লোজেস্ট ইলেকশন। তার মানে বাংলাদেশের মানুষ ওই যে 2 দলের যে একটা সেটেলমেন্ট, সেই জায়গা থেকে অ্যান্টি ইনকাম্পেন্সি হলেও এতটা পতন ঘটে না। কিন্তু 2008 সালের ওই ডিসেম্বর মাসের ইলেকশনে যেটা দেখা গেল যে বিএনপি এবং জামাত মিলে যে জোটটা ছিল, সেই জোটটা মিলে মোটে আসন পাইল 30-এর। তো আওয়ামী লীগ যে এত হিউজ আসনটা পাবে, এটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। আমি একটা বইয়ের রেফারেন্স অনেক জায়গাতেই বলি, আমাদের বোধহয় এই বইটা সবসময় পড়া উচিত। কোয়ালিশন ইয়ার্স, প্রণব মুখার্জি ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন, মানে অত্যন্ত বিভিন্ন মানুষের কাছে খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। এতটাই শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন যে প্রণব মুখার্জি, যদি আমরা প্রোটোকলও চিন্তা করি, বাংলাদেশে বিগত রাষ্ট্রপতি যারা ছিলেন অন্তত তারা তো একই স্ট্যাটাসে থাকার কথা। উনি যখন বাংলাদেশে আসতো, আমি দেখতাম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিরা পেছনে দাঁড়িয়ে আছে, এরশাদের মতো রাষ্ট্রপতি, এবং প্রণব মুখার্জি বসে আছে অ্যাজ ইফ প্রণব মুখার্জি হলো সেই দেশের মানুষ যে দেশকে বাংলাদেশের মানুষ দেবতা তুল্য মনে করে। তো ওই ইলেকশনে প্রণব মুখার্জিরা যেভাবে ওই যে সেফ এক্সিট দেওয়ার প্ল্যান করছিল ওই ফখরুদ্দিন সরকারের লোকজনকে, ওই টাইমের আর্মি চিফদেরকে, সেই ঘটনাগুলো তো এটা প্রমাণ করে যে ওই ইলেকশনটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। কাজেই ওইটারও প্রুফটা করাটা জরুরি। আর শুধু এই ইলেকশন কমিশনারের লোকজন না, আমি এবিএম খায়রুল হককে যদি ট্রায়ালের আওতায় না আনা হয়, তাহলে আমি মনে করব বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই। এবিএম খায়রুল হক হলো শেখ হাসিনার পরে সবচেয়ে যে বড় কলঙ্কিত নাম, সেটা হলো ওই সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক। উনি একটা রায়কে যেভাবে ছলচাতুরি করে বদলে দিয়েছিলেন, ওনার মেয়াদকাল ছিল খুবই অল্প, 2010 সালের সেপ্টেম্বরে নিয়োগ হয়,
2011 সালের 10 মেতে উনি সংক্ষিপ্ত রায়টা দেয় যে এর পরেও পরবর্তী দুইটা ইলেকশন অর্থাৎ 2014টা 18টা তত্ত্বাবধায়ক সরকারের আমলে হতে পারে। উনি অবসরে গেলেন রায় দেওয়ার 7 দিন পরে 17 তারিখে, এবং উনি অবসরে যাওয়ার পরে 16 মাস পরে পূর্ণাঙ্গ রায় যখন আসলো দেখা গেল যে ওই যে পরপর দুইটা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের আওতায় হওয়ার কথা ছিল সেটা নাই, কিন্তু ওনার কোনো বিচারই হইল না। উনি এখন কোথায় কেউ জানে না, এই প্রশ্নটা কেউ করে নাই। সো আমি এই জন্য মনে করি এই ইলেকশনের যারা কুশীলব ছিল, এই যে বিচার করাটা লেট হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জার, প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের জন্য বড় একটা লজ্জার বিষয়, কিন্তু আমরা বোধহয় খুব কমই এটা অনুধাবন করি। ধন্যবাদ। নতুন বাংলাদেশ দিবস পালন করার একটা সিদ্ধান্ত হয়েছে, এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে, জানেন নিশ্চয়ই? অবশ্যই। নতুন বাংলাদেশ দিবস যেটা করার প্ল্যান করছে 8 আগস্ট, আমি মানে অনেকটা হাসির ছলে একটা কথা বলি যে এই সরকার যখন গঠিত হলো, এই সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তিরা, তাদের গণ অভ্যুত্থানের স্মৃতি তো আসলে নাই অনেকের, অলমোস্ট যারা আছে অল্প কয়েকজনেরই আছে, অধিকাংশেরই নাই। তাদের সাথে এই গণ অভ্যুত্থানের সংযোগটা কি? ওই গণ অভ্যুত্থানের সংযোগটা হলো 8 আগস্ট সন্ধ্যাবেলায় ঘটেছে। তারা যখন বছরের পর বছর যাইতে থাকবে, তারা যদি দেখে যে 8 আগস্ট একটা নতুন বাংলাদেশ দিবস, তারা সম্ভবত মনে করতে পারবে এই টাইমে একটা গণ অভ্যুত্থান দেশে ঘটেছিল। কারণ কি? তাদের তো গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু তাদেরকে জোর করে বসানো হয়েছে, এবং বসানোর পরে অনেক উপদেষ্টা আছে, আমি আপনি টিভি দর্শকদের উদ্দেশ্যেও বলতে পারি, আশেপাশে কয়েকজন উপদেষ্টার আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু আছে, কিন্তু এমন অনেক উপদেষ্টা মণ্ডলী আছে যারা আসলে কোটার উপদেষ্টা, তাদের নামও অনেকেই জানে না যে তারা কি করছে। মৎস্য উপদেষ্টা কি করছেন, স্বাস্থ্য উপদেষ্টা কি করছেন, অমুক উপদেষ্টা কি করছেন, তমুক উপদেষ্টা কি করছেন, এমন বহু মানুষ আছে তাদের খবরের কোনো হিসাব নাই। এই জন্য তারা বোধহয় নিজেদের মেমোরিটাকে স্মরণ করে রাখার জন্যই ওই নতুন বাংলাদেশ দিবসটাকে চালু করার প্ল্যান করছিল, কিন্তু এটা কোনো মতেই হওয়া উচিত না। 71-এর মতো আরেকটা চেতনা ব্যবসা হওয়া উচিত না। দিবস হতে পারে মতি ভাই, আমার কাছে মনে হয় 5 আগস্ট অবশ্যই একটা দিবস হওয়া উচিত, এবং একই সাথে একটা সিম্বলিক দিবস হতে পারে আবু সাইদের হত্যা যেদিন করা হয়েছিল, আবু সাইদের শাহাদত বার্ষিকী, ওই দিনটাকে কেন্দ্র করে, যেমন ডাক্তার মিলনের ক্ষেত্রে একটা দিবস যেটা আছে। এর বাইরে এই দিবসগুলা পালন করে এত চেতনার ব্যবসা করার দরকার নাই। আমাদের সামনের বাংলাদেশ কি, যে বাংলাদেশে অতিরিক্ত চেতনার ব্যবসা থাকবে না, আমরা এগিয়ে যেতে পারবো কিভাবে বিভিন্ন সেক্টরে, অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, এইগুলো নিয়ে আমাদের ভাবা দরকার। কিন্তু আবার যদি আমরা দিবসের জায়গাতেই ঢুকে পড়ি, তাহলে তো বলবো যে শেখ হাসিনাও একই টাইপ পাপ করেছিল, ওই পাপ আমরাই আবার পুনরাবৃত্তি করছি। এই ধরনের ফাইজলামি করে যেটা হচ্ছে যে আসল কাজে খবর নাই, দুনিয়ার সব মানে বাসি জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া, এটা সিম্পলি বিতর্ককে উস্কে দেওয়া। এবং এই সরকারের ভেতরে অনেকের ভেতরে এই টেন্ডেন্সি আছে, কাজের কাজটা না করে নিজেরা যেহেতু ক্ষমতার মসনদে বসে গেছে, তাদের কাজটাকে কিভাবে ফলাও করে প্রচার করা যায় এইখানে লেগে পড়ে। এটা অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার, এবং আমি আশা করব যাতে করে এই দিবসটা বাতিল করা হয়। ধন্যবাদ। সেই মেয়েটি, যে মেয়েটি পরীক্ষা দিতে পারল না, তাকে ঘিরেই কিন্তু সারা দেশে তোলপাড় হচ্ছে। যদিও সরকারের তরফে বলা হয়েছে তাকে পরীক্ষা দিতে হবে, কিন্তু তার যে মানসিক একটা চাপ, সেই চাপের দায়টা কে নেবে? ব্যাপারটা হলো কি, এই সরকারের তো অনেক কাজ যেটা হয়ে গেছে সেটা হলো ফেসবুক কেন্দ্রিক। আমি বলছি না ফেসবুক কেন্দ্রিক কাজ সবই খারাপ, কিন্তু একটা সরকারি স্ট্রাকচারটা যেটা থাকা উচিত, আমরা সবসময় বলি যে সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন একটা দেশ হবে। কিন্তু এই দেশের ব্যাপারটা কি, দেখবেন যে যে জায়গায় শক্ত হওয়ার দরকার সেই জায়গায় শক্ত হতে পারে না, কিন্তু যে জায়গায় শক্ত হওয়ার দরকার নাই, মানবিক মর্যাদাটা আর একজনের দেখানো উচিত, মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত, সেই জায়গায় গিয়ে আইন এমনভাবেই খারাপ হয়ে যায় যাতে করে মনে হয় যে আইন চিরকাল দুর্বলের উপরেই কাজ করে। এই কাজটা যে সরকার বিবেচনা করছে তার কারণটা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড হাইপ উঠে গিয়েছিল, এই জন্য মনে হচ্ছে এই একটা কেস বিবেচনায় নেওয়া উচিত। যদি না উঠতো তাহলে দেখা যেত যে এই টাইপ কাজ কোন যুক্তিতে পরীক্ষা দিতে দেওয়া হলো না। মানে আমি এই জন্যই বলি যে মাঝে মাঝে যেটা হয় যে বাঁশের চেয়ে কঞ্চি বড় টাইপ অবস্থাও হয়ে যায় অনেক জায়গাতে, এবং এই জাতীয় কাজ যেটা মিন করে যে ওই যে আমরা জাতিগতভাবে কতটা সভ্য হতে পারছি এইদিকে কিন্তু আমাদের নজর নাই। মানুষকে যার যে জায়গায় একটু ক্ষমতা দেখানোর জায়গা আছে, যে যারা ওই সেন্টারে ছিল তারা মনে করছে এই তো আমার হাতে এই ক্ষমতাটা আছে, আমি দিব না, দেখি কি হয়। মানে এই যে প্রুভ করার টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা খুব একটা ভালো না। বরং একটা জিনিস কি, আমরা যারা লয়ের স্টুডেন্ট আমরা সবসময় একটা কথা বলি যে দেখবেন লোয়ার কোর্ট যেটা আছে অর্থাৎ ট্রায়াল কোর্টে অনেক কিছু অ্যাজ পার ল যেতে হয়, ওটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।
কিন্তু যখন আমরা উচ্চ আদালতে চলে যাই ওই যে কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার আছে, অনেক কিছু পরিস্থিতি বুঝে ডিসিশন নেওয়ার জায়গাটা আছে। এই মানবিক দৃষ্টিভঙ্গি আমি সবসময় বলি সংস্কারের যে এত আলাপ, প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি এই একটা টেস্ট কেস হইতে পারে যে জায়গায় আমাদের মানসিকতারও সংস্কারটা জরুরি। যে আমরা যে এই যে নতুন বাংলাদেশ করি, এই যে একজন মেয়ে একটা মানবিক কারণ, এত মানবিক একটা কারণ ছিল, এই কারণের পরেও যে বিবেচনা করতে দেওয়াটাও উচিত, এই বোধটা কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল স্ট্রাকচারই গড়ে ওঠাটা জরুরি। বেশি কিছু বলবো না, আমি ছোট্ট কিছু উদাহরণ দিই। আমাদের এলাকার, আমি পাবনার যেহেতু মানুষ, আমাদের পাবনার সাথিয়ার অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে, তারা যখন এসে অভিযোগ জানায় অনেক কিছু এলাকায় গেলে দেখা যায় তারা একটা অফিসে গেছে কাজ করার জন্য, তাদেরকে পাত্তাও দেওয়া হয় নাই। আমার পাবনার সাথে একজন কৃষক, সে ওই কৃষকটা কৃষি অফিসে একবার গেছে, সে ঠিকমতো সার্ভিসও পায় না, কিন্তু এটা কিন্তু তার পাওয়া অ্যাজ অ রাইট ছিল। ওই জন্য আমি বলছি যে অনেকেই আছে দায়িত্বশীল জায়গাগুলোতে বসে থেকে মনে করে যে এখনো ব্রিটিশ আমল চলছে, এরা প্রত্যেকেই প্রজা এবং তারা ক্ষমতার চেয়ারে বসেছে। আমি সবসময় মনে করি ক্ষমতা কনসেপ্টটা ভুল, কনসেপ্ট হলো দায়িত্বের। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ওই দায়িত্বশীল হয়, তাহলে এই যে মানবিক যে জায়গাটা, এইটার পরিবর্তন না হলে আসলে কাগজ কলমে যত ভালো ভালো কথাই লেখুক না কেন, কোনোদিন আমাদের এই মানবিকতার বোধটা কখনো জাগ্রত হবে না, স্ট্রাকচারও চেঞ্জ হবে না বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনি জানেন দি ইকোনমিস্ট একটা বাংলাদেশের একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে তাদের মূল কি হচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করার কোনো সমাধান নয়। এই জায়গায় মতি ভাই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু দেশের ভেতরে ঘটছে। আমি জানি যে অনেক পত্রিকার রেকর্ডটা থেকে যাবে, এমনকি আমাদের সরকার প্রধান, উইথ ফুলেস্ট রেসপেক্ট টু হিম, বাংলাদেশের খুব কম গণমাধ্যমেই উনি ইন্টারভিউ দেন। হাতে গোনা কয়েকটা আমি মনে করতে পারি যেগুলো আছে, মানে মতিউর রহমান সাহেব প্রথম আলো ওনাকে দিয়েছিলেন, ডেইলি স্টারে দিয়েছিলেন, কবির সাহেবকে দিয়েছিলেন, এবং খুবই অল্প সীমিত জায়গায়। কিন্তু উনি বিদেশে গিয়ে যে ইন্টারভিউগুলো দেন, ওই ইন্টারভিউগুলার যদি চমৎকার বাংলা, ঝরঝরে বাংলা যদি করে রাখা হইতো, তাহলে অনেকেই যারা এখন বিভিন্নভাবে তাকে দেবত্ব আরোপ করতে চাচ্ছে তার উপরে, দেখা যেত তাদের ওই দেবত্ব আরোপে অনেক বেশি বড় প্রবলেম হয়ে যেত। শুধু এইবারই প্রথম না, উনি বিদেশে যত জায়গায় এই ইকোনমিস্টের যে প্রতিবেদন, এটাও যদি পড়া যায় পুরোপুরি, তাহলে দেখা যাবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার যে মনোভাবটা উনি যেটা প্রকাশ করেন বাইরে গিয়ে, সেই মনোভাবটা কিন্তু দেশের ভেতরের যে একটা পিআর ক্যাম্পেইন চালানো হয় সেটার সাথে অনেক বেশি সাংঘর্ষিক। এবং এটার সম্প্রতি লন্ডনে গিয়ে বিবিসিকেও যখন উনি ইন্টারভিউটা দিয়েছেন, উনি নিজে এত কনফিডেন্টলি বলছেন, না আমি আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করি নাই, ওরা ইলেকশনে পার্টিসিপেট করবে কিনা এটা তার ব্যাপার না, এটা ইলেকশন কমিশন দেখবে। কিন্তু আমরা যদি দেশের ভেতরে যেভাবে পিআর ক্যাম্পেইনটা চালানো হয়, দেখা যাবে এটা তার বিপরীত ক্রমের ব্যাপার। শুধু এই জায়গাতেই না, উনি যখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে উনি যখন ইন্টারভিউটা দিয়েছিলেন, উনি বলছেন যে না আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না কোনো কিছু। কিন্তু দেখেন সেম কথাটাই যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে XYZ অন্য কেউ বলে, তাহলে কি হবে? উনি তো দেশের বাইরে গিয়ে এটাও বলছেন দেশের মানুষ ভোট বুঝে না, অমুকভাবে ভোট দেয়, তমুকভাবে ভোট দেয়। তো এই কথাটাই তর্কের খাতিরে যদি ধরে নেই, XYZ অন্য কোনো পলিটিক্যাল পার্টির যদি কেউ বলে, তাহলে দেখা যাবে দেশের ভিতরে তাকে নিয়ে ট্রল করে উড়িয়ে দেওয়া হবে। মানে দেশের বাইরে গিয়ে কেউ বলছে যে দেশের মানুষ ভোট বুঝে না, এরা বুঝে না, ওইভাবে ভোট দেয়, অমুকভাবে ভোট দেয়, এই কথাটা যদি একজন পলিটিশিয়ান যে বলে দেশের মানুষ এত কাগজে কলমে সংস্কার বুঝে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলার পরে তাকে যেভাবে তুলোধুনা করা হয়েছে, তার মানে আমাদের কিন্তু চিন্তা ভাবনার জায়গাটাও অনেকভাবে ঠিকঠাক মতো আসছে না। সো এই যে ইকোনমিস্টের যে প্রতিবেদন, আমি কিছু ব্যাপার আছে সাক্ষাৎ সময়ের চেয়ে ভবিষ্যতেই দেখে নিতে হয় যে কি হবে। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ প্রশ্নে অবশ্যই ডিল করার দরকার ছিল, এবং সেটার একমাত্র উপায় হওয়া উচিত ছিল জুডিশিয়াল প্রসেস। কিন্তু জুডিশিয়াল প্রসেস বাদ দিয়ে বিভিন্ন পপুলিস্ট ওয়েতে যেভাবে আগানো হবে না কেন, এইটার নানা বিতর্ক চলে আসবে। ওই বিতর্কগুলো দেশের ভেতরে দায়িত্বশীল ব্যক্তিরা অনেকেই অনেক কথা বলবে, কিন্তু দেশের বাইরে গেলেই সত্যিকার অর্থে যে জায়গায় জবাবদিহিতামূলক সাংবাদিকতা আছে, সেই জায়গায় গেলে দেখা যায় তাদের নিজেদের ভাষ্যই চেঞ্জ হয়ে যায়। আমি জানি এই কথাটা শোনার পরে অনেকেই বিভিন্ন রিয়াক্ট করতে পারেন। আমি বলবো আপনারা ওই যে দেশের বাইরের গণমাধ্যমগুলোতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইন্টারভিউগুলো দিয়েছেন সেটা একটু নিজেরাই পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে দুইটার ভেতরে পার্থক্যটা কেমন ছিল। এবং পিলো পাসিং এর যে জায়গাটা, আমি দায় নিতে চাই না, ইলেকশন কমিশন করবে, অমুক করবে, তমুক করবে, তো দেশের ভেতরে তো এই কথাগুলো আসে না। তার মানে কোথাও না কোথাও একটা হাইড অ্যান্ড সিক খেলার ব্যাপারটা আছে। এই ব্যাপারটা আইডেন্টিফাই করাটা জরুরি। শুধুমাত্র এই সরকারকে আমাদের পছন্দ জন্য প্রশংসাই করে যাব, ব্যাপারটা এটা হওয়া উচিত না। সংস্কার কতদূর?
সংস্কার কতদূর, আমি সবসময় মনে করি যে বেসিক কিছু সংস্কারটা জরুরি, এবং বর্তমানে আমরা যখন দেখছি সংস্কার কমিশন তাদের আরেক রাউন্ডের বৈঠক চলছে, এবং এইবার যেটা আমার কাছে মনে হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ ব্যাপারটা চলে আসছে। পলিটিক্স আমি আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটা বুঝি, পলিটিক্সকে যদি আমি একটা গেম ধরি, এই গেমের সবচেয়ে স্ট্র্যাটেজিক ব্যাপার হলো আর্ট অফ কম্প্রোমাইজ। সারা পৃথিবী জুড়েই এইটা হয় যে কে কতটা কম্প্রোমাইজ করছে এবং কিভাবে। মানে আপনি একটা বড় লাইন ঠেলে দিবেন, তারপর দেখবেন ওইটা নিয়ে আলোচনা হয় কিনা, এমনকি আলোচনা একটা চলছে, ওইটাই শেষ আলোচনা হবে কিনা এটারও তো গ্যারান্টি নেই। আমার কাছে মনে হয় যে আমি একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখি একটু টাইম পেলেই, ঐক্যমত্য কমিশনে এখন যে আলোচনাটা হয়, আমার মনে হয় ভবিষ্যতের জন্য এটা রেকর্ড যখন থাকবে, খুব চমৎকার একটা আলাপ হচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু সলিউশনও চলে আসছে, যেমন প্রাইম মিনিস্টারের মেয়াদের ব্যাপারটা যদি একটা শর্তাধীন ব্যাপার আছে, তারপর এনসিসি যেভাবে প্রস্তাব করা হচ্ছিল, পরবর্তীতে ঐক্যমত্য কমিশনই সেই জায়গা থেকে একটু সরে আসছে। আমি জানি না এখনই কনক্লুসিভ রিমার্ক করাটা উচিত হবে কিনা। আবার দেখা যাচ্ছে যে আপার হাউসের কিছু ইস্যু, নারী নিয়ে কিছু ইস্যু, অনেকগুলা ইস্যু নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়তো বা চলতেই থাকবে। কিন্তু ওই যে লন্ডনে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করে আসলেন, তারপরে যখন দেশ মনে হচ্ছে, আমি আবার বলছি মনে হচ্ছে, এখনো কনক্লুসিভ কোনো রিমার্ক না, যে ইলেকশনের টানেলের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই আর্ট অফ কম্প্রোমাইজটা শুরু হচ্ছে। যে ঠিক আছে, সরকারের একটা অংশ তারা মনে করছে যে আমাদের একটু ছাড় দেওয়ার মানসিকতা রাখা উচিত, বিএনপিও মনে করছে ছাড় দেওয়ার জায়গাটাতে যাওয়া উচিত। ওই যে আর্ট অফ কম্প্রোমাইজে ঢুকে গেছে। এই আর্ট অফ কম্প্রোমাইজ যদি থাকে, আমার কাছে দৃঢ়ভাবে মনে হয় একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টের মাধ্যমে একটা ভালো পলিটিক্স সামনে আমরা দেখতে পারি। ভেরি গুড, খুব ভালো। তো 9 মাসে পুলিশের হেফাজতে 25 জনের মৃত্যু হয়েছে, পরিবর্তনটা তাহলে কিভাবে? এই ব্যাপারগুলোর প্রতিবেদনটা যখন আসে, আমি সবসময় একটা কথা বলি যে এটা শুধুমাত্র এই সরকারের সমালোচনার জন্য আমি বলি না, আমি দেখতে চাই প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার সরকারের চেয়ে, স্ট্রাকচারের চেয়ে বর্তমানে এবং ভবিষ্যতে যারা আছে তাদের ভালো করতেই হবে। কিন্তু অনেক সময় যখন আমি দেখি এই 9 মাসে একটা ডাটা, যেটা আমি আপনার একটা টক শোতেই আমি বলেছিলাম যে বরিশালে 2টা শিশুকে, 18 বছরের কম বয়সী শিশুকে যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে নিয়ে যাওয়া হলো, এবং তারপরে ফরমায়েশি ভাবে একজনের বয়স 22 বছর, একজনের বয়স 27 বছর দেখানো হলো, যারা এইচএসসি পরীক্ষায় দেয় নাই। সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে তদন্তটা কত দূর? কোনো তদন্ত নাই। এবং বিভিন্ন জায়গায় এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে কথাটা বলি, এবং বিভিন্ন জায়গায় পুলিশ বলেন, আমি বলেন, বিভিন্ন জায়গায় দেখবেন পেটানোর কালচারটা আছে, কোনো কিছু করছে ওই খবরদারির জায়গাটা আছে। এই কালচারটা তো থাকা উচিত ছিল না। কারণ আমরা যদি একটা সভ্য দেশে যেতে চাই, সভ্য দেশের প্যাটার্নটা কি হয়, যে আপনার হাতে ক্ষমতা আছে, ক্ষমতার পাশাপাশি তার অ্যাকাউন্টেবিলিটিটা আছে কিনা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা এতটাই পপুলিস্ট তত্ত্বের দিকে এগিয়ে যাই, কোথাও গিয়ে কোনো কিছু হচ্ছে আমরা হাততালি দেই যে ওকে তো পিটানোই উচিত ছিল, মারাই উচিত ছিল। আবার দেখবেন অনেক জায়গায় মব লিন্সিং হচ্ছে, দিস ইজ ফ্যাক্ট। কিন্তু যখন দেখবো দায়িত্বশীল কোনো ব্যক্তি ওই জায়গাটাকে ডিফেন্ড করার জন্য প্রেশার গ্রুপের কথা বলবে, ব্যাপারটা আমার কাছে মনে হয় ওনার জায়গা থেকে অন্তত পক্ষে ওইভাবে বলাটা উচিত না। আবার এই কাজটা কেন হচ্ছে সেই প্রেক্ষাপটে আমাদের বিবেচনা নেওয়া দরকার। আপনি বড় বড় রুই কাতলা বোয়াল যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন না, আইনের আওতায় আনবেন না, সেফ এক্সিট দিয়ে দিবেন, তারপর ছোট ছোট কিছু চুনোপুটি নিয়ে কাজ করবেন, তখন তো জনগণের রোষটা তো থাকবে। একটা এলাকায় গিয়ে যখন আপনি দেখবেন আওয়ামী লীগের স্ট্রাকচার যেটা ছিল তারা পুরোপুরি কর্তৃত্বপরায়ণ এখনো হয়ে আছে, কোনো স্টেপ নিচ্ছে না, তখনই তো জনতা খেপে উঠবে। তো আপনি জনতাকে খেপার জন্য ওই সুযোগটা কেন তৈরি করে দিচ্ছেন? আপনি কেন স্টেপ নিলেন না? মানে আপনি স্টেপও নেবেন না, জনতার রোষটা বাড়তে থাকবে এবং তারপর অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে, তারপর আপনি এইটাকে ডাইলুট করার চেষ্টা করবেন বিভিন্ন উপায়ে। আমার কাছে মনে হয় রাষ্ট্র কনসেপ্টটা কখনো এই ধরনের পপুলিস্ট আইডিয়া দিয়ে চলা উচিত না। রাষ্ট্র সব সময় রুল অফ ল থাকাটা বাঞ্ছনীয়, কিন্তু সেই জায়গাটা অনেক সময়ই হচ্ছে না। এই জন্য এই কাজগুলা বেড়েই চলছে, এবং এটা মনে হয় যে এই কাজগুলা আজকে না হোক কালকে। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এই জন্য আমি সবার আগে দায়ী করব সরকার হিসেবে যারা বসে আছে তারা। সরকারের তো ফিক্সড কাজ আছে, এই জন্য তারা বেতন পায়, তারা এইটা ভলান্টারি কাজ করতে আসে নাই। সবার আগে আমাদের এটা বোঝাটা জরুরি। কিন্তু আমি দেখি তারা এখন আবেগ বিরাগের মানে বশবর্তী হইয়া তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। তারপরের কাজটা হলো আমাদের যাদের মনে করি পলিটিক্যাল উইংগুলা, যাদের হাতে পাওয়ারের জায়গাটা আছে, পাওয়ারের জায়গাটাই হলো সবসময় তাকে নিয়ন্ত্রণে রাখতে হয়।
যেমন ধরেন একটা ফিল্ড লেভেলের রাজনীতিবিদ, সে যদি মনে করে আমার হাতে অফুরন্ত পাওয়ার আছে, দেখে নিব অমুককে পিটাবো, তমুককে করবো না। মানে আপনার হাতে বন্দুক আছে, এর মিনিংটা হলো আপনি যে গুলি করবেন না, এই নিয়ন্ত্রণ বোধটা আপনার আছে কিনা। আমাদের মানসিকতাটা এই লেভেলে এখন পর্যন্ত যায় নাই। সো এটা আমার মনে হয় যে এই আমাদের অসাবধানতা এবং সরকারের নিষ্ক্রিয়তা দুইটার একটা মিথস্ক্রিয়া ঘটে গেছে। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আপনাকে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।